2012 সালের ঘটনা। আমার প্রতিবেশীর নাম মোহাম্মদ রশিদ ফকির। সে পেশায় একজন কৃষক। সে তখন জমিতে পানি সেচ দিত। ইরি ধান বোনার সময় জমিতে সেচ দেওয়ার জন্য তার একটা সেচ মেশিন ছিল। সারাদিন ধরে সেচ দেওয়ার পরেও দেখা যেত আরো অনেক জমি বাকি আছে, তাই সেচ দেওয়ার জন্য রাতেও তাকে থাকতে হতো। তাই তার সেচ মেশিনের ওপর ছোট্ট একটা ঘর বানানো ছিল, সেখান থেকেই সে সবকিছুর তদারকি করত। তার সাথে আরো কয়েকজন থাকতো, তবে তাদের মেশিনের ঘর থেকে দূরে থাকতে দেয়া হতো। রাতে তাদের সবাইকে একাই থাকতে হতো। একদিন রাতে সে আর তার ছোট ভাই ঘরের ভেতর শুয়েছিল। হঠাৎ করে গভীর রাতে ঢোলের আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সে আওয়াজের উৎস খোঁজার জন্য বাইরে বেরিয়ে যায়। বেরিয়ে এসে সে দেখতে পায় 15 থেকে 20 জন লোক একটা পালকি নিয়ে যাচ্ছে। এটা দেখে তার একটু সন্দেহ হয় যে এত রাতে কার বিয়ে, কোথায় যাচ্ছে। কিন্তু তার পান খাবার অভ্যেস ছিল, তাই সে মনে মনে একটু খুশি হলো যদি তাদের কাছে পান চাওয়া যায়। রশিদ চাচা তাদের কাছে যায় আর জানতে চায় তাদের কাছে কি পান পাওয়া যাবে। সেই লোকগুলো তাকে পান দিতে সম্মতি জানায় আর তাকে একটা পান দেয়। তাদের দেখে রশিদ চাচার একটু কৌতূহল জাগে। সে মনে মনে ভাবে, এত রাতে এই বিয়ে কোথায় যাচ্ছে। তাই সে লোকগুলোকে জিজ্ঞেস করলো, এই বিয়ে কোথায় যাবে? তার উত্তর তারা দেয় এইভাবে, এই বিয়ে যাবে আধার কোটা বট গাছে। বলে রাখা দরকার যে আধার কোটা একটা জায়গার নাম, আর বট গাছটি হলো পুরনো একটি বট গাছ, যেটি অনেক হন্টেড এবং যেটিকে ঘিরে অনেক হন্টেড কাহিনী রয়েছে। তখন সে একটু ভয় পায়, যদিও সে তাদেরকে কিছুই বুঝতে দেয় না। সে তাদেরকে বিদায় দিয়ে চলে আসে, কিন্তু তার ঘুম আর আসছিল না। তাই সে আবারও জমিতে পানি যাচ্ছে কিনা তা দেখতে বের হয়ে আসে। সবকিছু দেখে সে পেছনে ঘোরে। তখন সে দেখতে পায় অনেক দূরে 4টা আলো। সে ভাবে হয়তো অন্য কোনো সেচ মেশিনের ঘর, কিন্তু একটু পরে সে খেয়াল করে আলোগুলো যেন তার দিকে এগিয়ে আসছে। তাই সে তাদের দিকে তার কাছে থাকা টর্চ লাইট দিয়ে আলো ফেলে, কিন্তু কোনো লোকজন দেখতে পায় না। এবার সে ভালোভাবে দেখতে পায় আলোগুলো একটা লাল, একটা নীল, একটা সাদা আর একটা সবুজ, যেন ঘুরতে ঘুরতে তার দিকে এগিয়ে আসছে। এবার সে বেশ ভয় পায়, তাই তার বন্ধুদের ডাকতে থাকে, কিন্তু কেউ যেন তার ডাকে জবাব দিল না। ভয় পেয়ে সে বাড়ির দিকে পালাতে শুরু করে। মাঝপথে এসে সে পেছনে তাকায়, তাতে সে আবারও ভয় পেয়ে যায়। সে দেখতে পায় আলোগুলো যেন তার দিক থেকে 10-12 হাত পেছনে। এইবার সে আল্লাহু আকবার বলে শরীরের সবটুকু শক্তি দিয়ে দৌড় দেয়। টর্চ লাইটটি কোথায় যেন পড়ে যায়, সে জানে না। এরপর সে কিছুতে হোঁচট খেয়ে পড়ে যায়, আর তারপর থেকে তার কিছু মনে নেই। পরদিন তিনি নিজেকে আবিষ্কার করেন তার বাড়িতে। তার জ্ঞান ফিরে এলে সে সবকিছু সবাইকে খুলে বলে। তারপর তার মনে পড়ে যায় পানের কথা। সে সবার সামনে সে পান খুলে অবাক হয়ে যায়। সবাই দেখতে পায় পানের ভেতরে আছে বট গাছের পাতা আর ইঁদুরের খোঁড়া মাটি। তারা একজন হুজুরের সাথে কথা বলেন। হুজুর তাকে পানি পড়া দেন এবং ঝাড়ফুঁক করেন, আর তাকে রাতে একা থাকতে বারণ করেন। তার পরের কিছুদিন সে মেশিন ঘরে আর যায় না, কিন্তু গরিব মানুষ, পেট চালাতে হবে তো। কিছুদিন পরে সে আবারও জমিতে সেচ দিতে যায়, কিন্তু সেদিন সে একা ছিল না। তার সাথে ছিল একজন বন্ধু, আর তার নাম আসগর আলী। তারও সেচ মেশিন ছিল। সে ছিল দুরন্ত সাহসী ও বুদ্ধিমান। যেহেতু সে রশিদ চাচার কথা জানত, তাই সে রশিদ চাচার সাথেই থাকে সেদিন। রাত একটু গভীর হলে আনুমানিক 10টা-11টার দিকে তারা দুজনে একসাথে জমি দেখতে বের হয়। রশিদ চাচার ভাগের জমি দেখে তারা আসগর চাচার ভাগের জমি দেখতে যায়। জমি দেখে ফিরে আসার সময় তারা দুজনেই অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে তারা আর রাস্তা চিনতে পারছে না। সঠিক রাস্তার আশায় তারা এদিক ওদিক ঘুরতে থাকে। একটু পরে তারা খেয়াল করে তাদের সামনে উঁচু টিলার মতো একটা জায়গা। রশিদ চাচা বলে, চল আসগর, ওপরে কি আছে দেখি। কিন্তু আসগর বলে, দাঁড়া, আগেই যাস না, খারাপ কিছু থাকতে পারে। তখন আসগর বসে পড়ে আর বলে, এই কে আছিস সামনে, আয়। এইবার তারা বুঝতে পারে তারা আছে মুলোর মায়ের পুকুরের সামনে। তখন হতবাক হয়ে আসগর চাচা রশিদ চাচাকে বলে,
আরে রশিদ, এটা তো মুলুর মায়ের পুকুর না? এই পুকুরটার অবস্থান ক্ষেতের প্রায় মাঝখানে, তাই এই পুকুরের আশেপাশে কোনো বাড়িঘর নেই। রশিদ চাচা বলে, হ্যাঁ, কিন্তু আমরা এখানে কিভাবে এলাম? কারণ তাদের মেশিন ঘর অনেক দূরে। আসগর চাচা গম্ভীর কণ্ঠে বলে, রশিদ ভাই, আজ আমাদের নিস্তার নাই, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। পেছন ফিরতেই তারা দুজনেই ভয়ে নির্বাক হয়ে যায়। তারা দুজনেই দেখতে পায় একটা মাঝারি আকারের সাদা ধপধপে গরু ঘাস খাচ্ছে। পেছনে তাকাতেই গরুটি তাদের দিকে তাকিয়ে ডাক দেয় আর তাদের দিকে এগিয়ে আসতে থাকে। হঠাৎ করে গরুটির চোখে যেন আগুন জ্বলে ওঠে। তারা এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পায়, চিৎকার করতে চায়, কিন্তু তাদের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। তখন ওই গরুটি তাদের পিছু নিতে থাকে। গরুটি কোনো একটা কারণে তাদের কাছে বেশ অস্বাভাবিক লাগে। একটা পর্যায়ে তারা দিকবিদিক জ্ঞান হারিয়ে প্রাণপণে দৌড়াতে শুরু করে। রশিদ চাচা অনুভব করে সেই গরুটি যেন তার পেছন পেছন আসছে। গরুর পায়ের শব্দ যেন স্পষ্ট শোনা যাচ্ছে। সে আর সহ্য করতে পারে না, শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে তারপরে অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সে তাকে আবিষ্কার করে তার বাড়িতে। তার পরিবারের লোকজন তাকে ঘিরে বসে আছে। তার স্ত্রী ও মা কান্না করছে। সে বুঝতে পারে তার শরীরে প্রচন্ড জ্বর ও অসম্ভব ব্যথা। কি হয়েছিল সবাই জানতে চায়। সে সবাইকে সবকিছু খুলে বলে। তখন আসগর চাচার কথা তার মনে পড়ে। সবার কাছে সে আসগরের কথা জানতে চায়। একজন বলে আসগর তার বাড়িতে আছে, তারও নাকি বেশ জ্বর। আসগর নাকি দৌড়ে গিয়ে তার বাড়ির সামনে এসে চিৎকার করে জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরে তারা দুজনেই হুজুরের কাছে যায়। হুজুর তাদের দুজনকে দুটি তাবিজ দেন ও পানি পড়া দেন। হুজুরের কাছে এই ঘটনার কারণ জানতে চাইলে তিনি বলেন, তোমরা যে জমিতে থাকো সেখানে একটি জিন চলাচল করে। তোমাদের আনাগোনা তার ভালো লাগে না, তাই প্রথম দিন রশিদকে ভয় দেখায়, আর গতকাল তোমাদের ভয় দেখিয়েছে। তোমরা রাতে ওখানে থেকো না, হয়তো তাহলে ও তোমাদের ছাড়বে না। তারপর থেকে আজ পর্যন্ত তারা রাতে আর ওখানে থাকেনি। দিনে সেচ দিতেন, কিন্তু রাতে কখনো থাকতেন না। তো এই ছিল বাস্তব একটি ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ। সরাসরি ঘটনায় চলে যাই। আমি ছোটবেলা থেকে জামালপুরে বড় হয়েছি, আর আমি ও আমার বন্ধু আশির প্রকৃতি খুবই ভালোবাসি। সেই জায়গা থেকেই প্রতিনিয়ত আমরা শহরের সব জায়গা ঘুরে বেড়াই প্রকৃতির খোঁজে। আর একদিন এমনই ঘুরতে ঘুরতে আমরা একটি জায়গার সন্ধান পেয়ে যাই, দিঘির পাড়। জায়গাটা একদম প্রকৃতিতে ভরা, বলতে গেলে চারিদিকে সবুজ গাছগাছালিতে ভরা, যা একদমই আমাদের মনের মতো ছিল। এই জন্যই এই জায়গাটা আমাদের বেশ ভালো লাগে। আর প্রায় সময়ই বিকাল করে আমি আর আমার বন্ধু আশির দিঘির পাড়ে বসে থাকতাম আর জমিয়ে আড্ডা দিতাম। তবে কোনোদিনও এত বড় একটা দিঘি থাকা সত্ত্বেও সেখানে কোনো লোকজনের আনাগোনা দেখতে পেতাম না। তাছাড়া সেখানে মাছ চাষও করা হয়। দিঘিটি দেখে আমাদের কাছে তাই মনে হলো। তাই বেশ কিছুদিন যাওয়ার পর আমাদের মনে সন্দেহ হয় যে এত সুন্দর একটা জায়গা, এখানে কোনো মানুষ নেই কেন, বা আসে না কেন কেউ। মনে মনে ভাবি, এত বড় একটা দিঘি, এখানে এত মাছ চাষ করে, তবুও কেন কোনো পাহারা দেওয়ার লোক নেই। আর এই থেকেই এই জায়গা সম্পর্কে আরো জানার আগ্রহ হয়। আর এই থেকেই বন্ধুকে বলি, চল পাশের গ্রামের মানুষের সাথে কথা বলে দেখি কি হয়। তো সেই দিঘিটি যেহেতু জঙ্গলের মাঝেই ছিল, তো জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া যায় একটি কাছের গ্রামে। আমরা সেখানে যাই আর ভাগ্যক্রমে এক বয়স্ক চাচাকে পেয়ে যাই। দিঘিটা সম্পর্কে জানতে চাই। তারপর যা শুনি তা শুনে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। দিঘির পাড়ের জায়গাটির বর্ণনা একটু দিয়ে রাখি। দিঘিটা আমার বাসা থেকে 5-7 কিলোমিটার দূরে। বিশাল একটি দিঘি। দিঘির চারপাশে বেশ কিছু জায়গা জুড়ে বিশাল ঘন জঙ্গল, গাছগাছালি। আর এই দিঘির পাড়ের ঘন জঙ্গল দিয়ে খুব কাছের একটা গ্রামে যাওয়া যায়, যেখানে আমরা গিয়েছিলাম ঘটনাটি শুনতে। আর দিঘির পাড়ে একটা পরিত্যক্ত মসজিদও আছে। আর দিঘিতে বছরের 6 মাস মাছ চাষ করা হয়, আর বাকি 6 মাস এই দিঘিটি শুকিয়ে থাকে। আর দিনের বেলায় এই দিঘির আশেপাশে কোনো লোকজনের দেখা পাওয়া যায় না। সন্ধ্যার পরের কথা তো বাদই দিলাম। তো একদিন দুজন সাহস করে দিঘির ঘন জঙ্গল পার হয়ে আমরা পাশের গ্রামে এক চাচার কাছে গিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম চাচা। চাচা হাসি মুখে সালাম নেয়। আমরাও হাসি মুখে চাচাকে জিজ্ঞেস করি, বাড়ি কোথায়? চাচা হাসি দিয়ে বলল, এই যে
এই গ্রামেই বাবাজি। চাচা, কিছু কথা ছিল, কিছু যদি সময় দিতেন আমাদের। বলো বাবাজিরা। চাচা, জঙ্গল পার হয়ে ওই দিঘির পারে যান আপনি? অনেক সুন্দর না দিঘিটা? ওই দিঘি সম্পর্কে কথা বলতে চাই আর কি। এই কথা শোনার পর চাচার হাসি মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। আমি বললাম, কি হলো চাচা? চাচা উত্তরে বলল, ওই দিঘির ব্যাপারে কিছু কইতে পারবো না, আর ওই দিঘির পারে তোমরা যাও না, বিপদ হইতে পারে। এটা শোনার পর আমাদের সন্দেহ বেড়ে গেল, তার সাথে কথা বলার আগ্রহটাও আমাদের বাড়তে থাকলো। চাচা নিষেধের পরেও চাচাকে অনেক জোরাজুরি করি। চাচা সেই দিঘির সম্পর্কে বলতে খুবই অনীহা প্রকাশ করেন, তবে শেষমেশ অনেক জোরাজুরির পর চাচা বলতে রাজি হলেন। চাচা বলছেন, ঘটনাটা আজ থেকে 23 থেকে 25 বছর আগের। এই দিঘিটা আগে অনেক সুন্দর ছিল, অনেক মানুষেরও আনাগোনা ছিল, কিন্তু আমার বন্ধু জালালের সাথে একটা ঘটনা ঘটার পরে ওই দিনের পর থেকে আর কেউ ওই দিঘির পাড়ে যায় না, গেলেও খুব কম, শুধু মাছের খাবারটা দেওয়ার জন্য যায় আর কি। আজ থেকে প্রায় 23 থেকে 25 বছর আগে জালাল নামে এক ছেলে, যে আমারই বন্ধু ছিল, এই দিঘিতে কাজ করত। তার সাথে আর একটা ছেলে কাজ করত, তার নাম হাবিব, তারই ছোট ভাই। জালাল যে দিঘিতে কাজ করত সেইটা আমাদের গ্রাম থেকে একটু দূরে। সেই দিঘিতে রাতের বেলা তো দূরের কথা, মানুষ দিনেও যেতে চাইত না, কেননা জায়গাটায় যেতে হলে অনেকটা জঙ্গল পার হতে হয়, আর তাছাড়া জঙ্গলের মধ্যে হওয়ার কারণে সবাই ভয় পেত। জালাল তবুও ওই দিঘি পাহারা দেবার কাজ করত, কারণ ওই দিঘিতে তখন মাছ চাষ করা হতো। তাছাড়া সে অন্য পুকুর পাহারা দেবার জন্য যে টাকা পেত, তার চেয়ে ওইটাই অনেক বেশি টাকা পেত, কারণ এখানে কাজ করতে সবাই ভয় পায়। তো জালালের কাজ শুরু করার কিছুদিন পর থেকে দেখত প্রতিদিন পুকুরের পাড়ে টাটকা অনেক মাছের কাটা লেজ, আঁশ এগুলো পড়ে থাকতে। এগুলো দেখে সে খুব একটা আমলে নেয়নি, কেননা সে ভেবেছিল হয়তো সাপের কাজ, কারণ অনেক সাপ আছে মাছ খায়। আর তাছাড়া ভৌতিক কোনো বিষয় নিয়ে তার কোনো ভয় ছিল না, কখনো ভূতের মুখে পড়েনি তো, সেই জন্য আর কি। তো একদিন জালাল পুকুর পাড়ে যাওয়ার জন্য তার বাড়ি থেকে রওনা হয়েছে। তার সাথে কাজ করা সেই ছেলেটা সেদিন সকালেই জানিয়েছে আজকে সে যেতে পারবে না। তাই জালাল বিকালের শেষ দিকে একাই যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর সেই জঙ্গলের ভিতরে ঢুকে গেল জালাল। হঠাৎ করে জঙ্গল থেকে একটা কান্নার আওয়াজ শুনতে পেল সে। জালাল ভালো করে লক্ষ্য করল কান্নাটা একটা মহিলা। জালাল ভাবতে লাগলো এই সন্ধ্যায় মহিলার কান্নার আওয়াজ। পরে জালাল যেদিক থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল সেই দিকে গেল, কিন্তু জালাল ওখানে গিয়ে কাউকে পেল না। সে এই বিষয় নিয়ে আর না ভেবে দিঘির দিকে এগোতে লাগলো। হঠাৎ আবার সেই কান্নার শব্দটা। জালাল সেখানে কান্না দিয়ে এগোতে লাগলো আর মনে মনে নিজেকে হাজারো প্রশ্ন করতে লাগলো। তো জালাল যেদিক দিয়ে যাচ্ছিল শব্দটা সেখানে সেদিক দিয়েই আসতে লাগলো। তখনই জালালের মনে ভয় ঢুকে গেল, আর তখনই তাড়াহুড়ো করে ওই জায়গা থেকে দ্রুত গতিতে যেতে লাগলো দিঘির উদ্দেশ্যে। আবার সেই কান্নার আওয়াজ তার পেছন থেকে আসছিল, অনেকটা জোরেই এবারে। জালাল একটু ভয় পাচ্ছিল, তাই দিঘির পাশে থাকার জন্য যে ছোট্ট ঘরটা তাকে দেয়া হয়েছিল সেখানে ঢুকে পড়ল, আর তার পকেটে থাকা সিগারেট নিয়ে আগুন ধরালো। কেননা সে জানত আগুন থাকলে কোনো খারাপ কিছু মানুষের কোনো ক্ষতি করতে পারে না। অনেকক্ষণ হয়ে গেল জালাল সিগারেট খাচ্ছিল, তখন ভয়টা অনেক কমে গেছে আর কান্নার আওয়াজটাও। তাই প্রতিদিনের মতো পুকুরের চারপাশটা একটু দেখে তার ছোট ঘরে গেল। ততক্ষণে অনেকটা রাত হয়ে যাওয়াতে জালালের অনেক ঘুম পাচ্ছিল, তাই সে ঘুমানোর প্রস্তুতি নিল। সাথে সাথে সেই কান্নার কথাটা মনে পড়ল। ওই মহিলা কেনই বা কাঁদছিল, প্রশ্নটা মনে রেখেই ঘুমিয়ে পড়ল জালাল। রাত প্রায় 1টা কি 2টার মতো হবে। ঠিক তখনই আগের সেই কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল জালালের, আর ভাবতে লাগলো কান্নাটা এখানেও চলে আসছে, নিশ্চয়ই এটা কোনো ভূত প্রেত বা অন্য কিছু। কিন্তু আমার কাছে কি বা চায়?
জালাল ভাবনা থেকে ফিরে ঘরের বাইরে এসে কি হচ্ছে সেটা দেখতে চাইল। আর বাইরে এসে সে যা দেখল তা দেখে জালাল ঠক ঠক করে কাঁপতে লাগলো। সেই কান্নার আওয়াজটা আর কারো নয়, সেটা একটা মহিলার, যাকে দেখতে পুরো মানুষের মতো না। জালালের দেখা সেই অবয়বটি সারা শরীর মানুষের মতো, হাত দুটো মানুষের মতো, আর সাধারণ মানুষের থেকে ছোট, আর হাতের কবজিটা দেখতে অনেকটা মুরগির পায়ের মতো। জালাল ভাবল, এইটা কি? যেটাই হোক না কেন সেই জিনিসটা দিঘির এক কোণে বসে মাথা নিচের দিকে দিয়ে কাঁদছে। হঠাৎ মুখটা উপরের দিকে তুলল, কিন্তু স্পষ্ট কিছু দেখতে পারছিল না জালাল, কেননা ওই অবয়বের মুখটা অনেক কালো, এতই কালো যে দেখতে পেল না জালাল। তার হাত স্পষ্ট ছিল। একটু পর জালালকে অবাক করে দিয়ে অবয়বটি হঠাৎ করে তার নিজের দেহকে প্রসারিত করতে লাগলো এবং আস্তে আস্তে অসম্ভব বড় হয়ে গেল, আর পুকুরের দিকে এগিয়ে যেতে লাগলো এবং সেখান থেকে মাছ ধরে ধরে খেতে শুরু করলো। জালাল এটা দেখে নিজেকে আর শান্ত রাখতে পারল না। সে প্রচন্ড ভয়ে মুখ থেকে শব্দ বের করে ফেলল। সাথে সাথে ভয়ঙ্কর রূপে সেই অবয়বটা জালালের দিকে রাগান্বিতভাবে তাকালো, আর তখনই জালাল আরো জোরে জোরে শব্দ করতে লাগলো আর দৌড় দিয়ে জঙ্গল পার হয়ে নিজের বাড়িতে চলে গেল। ভাবল, তাহলে পুকুরের পাড়ে মাছের অংশগুলো এই জন্য পাওয়া যায়। আর যখনই সে ভাবনা থেকে ফিরে আসে তখনই সেই অবয়বটি তার দিকে হাত বাড়ালো। জালাল প্রচন্ড ভয়ে অজ্ঞান হয়ে গেল। পরদিন জ্ঞান ফেরে, সে কিছুটা সুস্থ হয়। তারপর তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি বাসার সবাইকে সে জানায়, আমাকেও জানায়। আর এটা শুনে বাসার সবাই কাজ ছেড়ে দিতে বললে সে কাজ ছেড়ে দেয় এবং তার কিছুদিন পর জালাল একটানা 3 মাস জ্বরে ভুগে মারা যায়। এতক্ষণ পর্যন্ত যারা ঘটনাটি শুনছিলেন তারা হয়তো ভাবছিলেন যে ঘটনাটি বেশ অবাস্তব রকমের, কিন্তু এর সাথে একটা মানুষের মৃত্যুর সম্পর্ক আছে, একটা মৃত্যু জড়িয়ে গেছে। ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু না। চাচার কাছে থেকে ঘটনাটা শুনে আসার পর আমাদের সাথেও কিছু ঘটনা ঘটে, আর সেগুলো কেন ঘটে তার কোনো উত্তর আমরা আজও পাইনি। এই ঘটনা শোনার পর সন্ধ্যা নামার আগে আমাদের বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দেই ওই জঙ্গলের মধ্য দিয়ে এই দিঘির পাশ হয়ে, কারণ এছাড়া আর কোনো রাস্তা ছিল না সেখান থেকে বেরিয়ে আসার। তাই আমরা সন্ধ্যা নামার আগেই জঙ্গলের মধ্য দিয়ে বের হয়ে যাই। তখনই আমার চাচার বলা ঘটনা এবং সেই ঘটনার সাথে সম্পর্কিত যে কান্নার আওয়াজ সেটা শুনতে পাই। আমরা দুজনেই মুহূর্তে চমকে উঠি। আমাদের ডানে বামে না তাকিয়ে আমরা সোজা দৌড় দেই, কারণ আমরা বুঝতে পারছিলাম এখানে বিপদ আছে। আর জঙ্গল পেরিয়ে দিঘির পাড় দিয়ে দৌড়ে যখন যাচ্ছিলাম তখন কান্নার আওয়াজটা আমরা আর শুনিনি। তবে দিঘির মধ্যে আমরা দেখতে পাই বিশাল আকৃতির বুদবুদ, যা মোটেও স্বাভাবিক বুদবুদের মতো ছিল না, সেটি ছিল বিশাল আকৃতির। আর এর সাথে আমরা বিভৎস পচা মাছের গন্ধ পাই, যদিও যাওয়ার সময় আমরা কোনো গন্ধ পাইনি। এসব দেখে আমাদের দুজনেরই হাত পা রীতিমতো কাঁপছিল আর দৌড়ানোর শক্তি ছিল না। তবুও কষ্ট করে আমরা দিঘি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ি আর রিকশায় করে বাড়ি চলে আসি। তবে মাছ পচা গন্ধটা রীতিমতো নাকে এসেই যাচ্ছিল, কিছুতেই কমছিল না। এরপর বাসায় গিয়ে স্বাভাবিক হই, তবে ঘটনাগুলো ভুলতে পারিনি। আর সেই রাতেই আমাদের সাথে একটি অলৌকিক ঘটনা ঘটে। আমার বন্ধু আশির আর আমি একই স্বপ্ন দেখি দিঘিটাকে কেন্দ্র করে। স্বপ্নটা ছিল আশির দেখতে পায় সন্ধ্যা নামার সময় এক মহিলা দিঘির পাড়ে বসে তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে এবং সে দিঘির পাড়ে আসার জন্য তাকে নিষেধ করছে, বলছে, তোর আর দিঘিতে আসবি না, আসলে আর বেঁচে ফিরতে পারবি না। এরপর তার ঘুম ভেঙে যায়। তখন রাত 3টার মতো। ঘুম ভাঙার পরেই আশির নাকি সেই পচা মাছের গন্ধটা পায় আর ভয়ে সারা রাত লাইট জ্বালিয়ে বসে থাকে। আর পরদিন আমাকে স্বপ্নের কথা বললে আমি অবাক হয়ে যাই, কারণ একই ঘটনা আমার সাথেও ঘটে একই সময়ে। তবে কিছুদিন পর আমরা আর কেউ ওই স্বপ্ন বা ওই গন্ধ কিছুই দেখি না বা পাই না। আস্তে আস্তে সব আগের মতো স্বাভাবিক হয়ে যায়। তবে এই সবের পর আমরা ওই দিঘির পাড়ে আর যাইনি। আমাদের সাথে কেন এমন হলো এর উত্তর আমরা আজও মিলাতে পারিনি। জানি না ঘটনাটি কার কতটুকু ভালো লেগেছে, তবে এই ছিল ঘটনা।
যা আমাদের জীবনের সাথে ঘটে যাওয়া। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি এর আগে কোনোদিনই ঘটনা পাঠাইনি, তাই জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। আর হ্যাঁ, আরও অনেক ভয়ঙ্কর ঘটনা শুনেছি আমার বন্ধু আশিরের সুমন মামার কাছ থেকে, নদীর চর রিলেটেড। আমি পরবর্তী সময়ে সুমন মামার ঘটনাগুলো লিখে বা রেকর্ড করে পাঠানোর চেষ্টা করব। সিলেক্ট হলে অবশ্যই জানাবেন। রাসেল ভাই, আমার নাম মোহাম্মদ খায়রুল বাশার আনন। আমার বাসা বগুড়া জেলার শেরপুর থানায়, টাউন কলোনিতে। আমি ছোটবেলা থেকেই আমার নানু বাড়িতেই বড় হই। আমার নানু বাড়ি আমার বাসা থেকে 6-7 কিলোমিটার দূরে হবে। তো ঘটনাটি ঘটে আমার নানু বাড়িতেই, আমার সাথে, অ্যাটলিস্ট আমার সাথে। তো মূল ঘটনায় যাওয়া যাক। আমার নানুর বাড়ি ভবানীপুর ইউনিয়নের গোর্তা গ্রামে। আমি মুরব্বীদের মুখে শুনেছিলাম ওই গ্রামে নাকি আগে হিন্দু ধর্মের রাজা প্রজাদের বসবাস ছিল। তো আমার নানুর বাড়ি যে পাড়ায় অবস্থিত, সেই পাড়াটা ছিল সেই রাজাদের মন্দির। সেখানে তারা পুজো করত তাদের দেবদেবতাদের। এখনো যদি ওই পাড়ায় কোনো জায়গায় কোদাল দিয়ে খোঁড়া হয়, তবে সেখানে ভাঙা ভাঙা ইটের টুকরো পাওয়া যায়। এখনো পাশেই একটা শ্মশান আছে। তো প্রথমবার যদি কেউ এই গ্রামে যায়, অল্পতেই ভয় পেয়ে যাবে। বলা চলে একেবারেই অজপাড়াগা একটি বিদঘুটে গ্রাম। সেদিন রবিবার, 17/7/2020। আসলে আমি তখন নতুন বিয়ে করেছি। বলে রাখা ভালো, আমার ছোটবেলা থেকেই ক্যারাম খেলার প্রচুর নেশা ছিল। বরাবরের মতো সেদিনও আমি ও আমার মামাতো ভাই শাহিন ও শাহাদাত এদের নিয়ে ক্যারাম খেলা শেষ করে রাত 1:30 কিংবা 2টার দিকে বাড়ি ফিরছিলাম। তো এত রাতে পরিবারের কেউ যদি দেখে ফেলে, তাহলে অনেক বকা খেতে হবে। এই ভেবে আমরা ঠিক করি পেছনের দরজা দিয়ে আস্তে আস্তে ঢুকবো। আগেই বলে রেখেছি, আমাদের গ্রামের মাঝখানে আমাদের পাড়ার চারিদিকে শুধু ক্ষেত আর ক্ষেত, এবং ক্ষেত ছাড়া কিছুই দেখা যায় না। তো শাহিন প্রথমে দেখতে পায় বাড়ির পেছনে একটু দূরে দুজন মানুষ ক্ষেতের মাঝখান দিয়ে দৌড়চ্ছে। এত রাতে কেন দৌড়াচ্ছে এই বলে আমরা বাসায় না ঢুকে বাইরের দিকে এগিয়ে যাই। হাঁটতে হাঁটতে ক্ষেতের দিকে যাই। কিছুক্ষণ পরে দেখতে পাই দুজন মানুষ হাঁপাতে হাঁপাতে আমাদের সামনে আসে। আর সেই মানুষগুলো আর কেউ নন, আমাদের পাড়া প্রতিবেশীর সরকার মামা আর আরিফ ভাতিজা। তো আমরা জিজ্ঞেস করি, মামা, এত রাত্রে কি হয়েছে? ভুঁইয়ের মাঝে দৌড়াচ্ছেন কেন? মামা বলল, আর বাবা বলো না, কিছুদিন ধরে বাড়ির পেছনে বাঁশঝাড়ে দাঁড়ালে কোনো এক মহিলা নুপুর পরে বোরখা পরে রাত 12টার সময় যায়। আর আরিফও দেখেছে ওই মেয়েকে। ওরা ভেবেছিল যে এই মেয়েটি আবার কে, আর ওদের উদ্দেশ্য ছিল ওই মেয়েকে ওরা হাতে নাতে ধরবে। এই বলে সরকার মামা আর আরিফ চলে যায়, আর আমরাও চলে যাই। ওরা ভেবেছিল যে মেয়েটি হয়তো বিপদে পড়েছে বা অন্য কোনো কিছু একটা। কিন্তু আমার বউ রাতে মাঝে মাঝে ঘুমের মধ্যে বলে, তুমি যাও, ও আসছে। এরকম আবোল তাবোল বকে। তাই আমি ওকে কবিরাজের কাছে নিয়ে যাই। আর কবিরাজ আমাদের কাছের রিলেটিভ। কবিরাজ আমার বউকে তাবিজ দেয়, পানি পড়া দেয়, তেল পড়া দেয়। কিন্তু হঠাৎ কবিরাজ বলে ওঠে, তোমরা এখন যাও। আমি যখন বলি কি হয়েছে ভাই, তখনই সে আমাকে ধমক দিয়ে বলে, এত কথা বলছো কেন? যেতে বলছি যাও। আমি আর আমার বউ কিছু না বলেই চলে আসি। আসার সময় কেমন যেন বিদঘুটে গন্ধ পাই। মনে হচ্ছে কেউ হয়তো এই মাত্র এখানে মলত্যাগ করেছে, এরকম একটা গন্ধ। 2-3 ঘন্টা পর কবিরাজ আমায় ফোন করে আসতে বলেন। কিন্তু এবার আমি একাই যাই। কবিরাজ বলে, সরি তখন খারাপ আচরণ করার জন্য। তুমি কিছু বুঝতে পারোনি? আমি বললাম, কি? সে বলে, কোনো গন্ধ পাওনি? হ্যাঁ পেয়েছি। তখন কবিরাজ বলে, তুমি তো জানো না সরকারের সাথে কি হয়েছে? আমি বললাম, না আমি আসলে জানি না। তখন সে আমাকে বলে, তোমাদের পাড়ায় একটি দুষ্টু পিশাচ ঢুকেছে, আর ও এত খারাপ, ও মানুষের টয়লেটের মধ্যে থাকে, ওর গা দিয়ে তাই এত গন্ধ। সরকার আমার কাছে এসেছিল, কিন্তু আমি ওকে না বলে দিয়েছি, কারণ ওই দুষ্টু পিশাচ এতটাই খারাপ, ওর সাথে পারা কঠিন। সন্ধ্যাবেলা তোমার বউ যেন বাইরে বের না হয়। আমি নিয়মিত পানি পড়া তেল পড়া দিচ্ছি, ইউজ যেন করে। 3-4 দিন পর একদিন দুপুরবেলা আমি বাজারে যাচ্ছিলাম। তখন সরকার মামাকে দেখি এত গরমের মধ্যে চাদর পরে বাড়ি যাচ্ছে। আমি বলি, মামা কি হয়েছে আপনার? সে ভয়ার্ত চোখে আমার দিকে তাকিয়ে বলে, কিছু না। এই বলে সে চলে যায়। পরে আমার মামির মুখে শুনতে পাই সরকারের গর্ভবতী মেয়ের বাচ্চা নাকি মারা গেছে।
এমনকি শাহিনের কাছে শুনি ওই পিশাচ নাকি সরকারের কাউকে ছাড়বে না, সে বলেছে। কিছুদিন পর আবার রাতে ক্যারাম খেলা শেষ করে বাড়ি ফিরছি আমরা তিনজন। দেখি কেউ আসছে আমাদের পেছন পেছন নূপুর পরে। আমরা তিনজনই একটু ভয় পাই, আর আমরা কোনো কিছু চিন্তা না করেই দৌড় দেই। আমি আর শাহাদাত ভাইয়া দৌড়ে বাড়ির কাছে চলে আসি, কিন্তু শাহিনকে দেখতে পাই না। তখন শাহাদাত ভাইয়া বলে, চল ওকে নিয়ে আসি। আমরা ওকে খুঁজি বিভিন্ন রাস্তায়, কিন্তু পাই না। হঠাৎ করে দেখি গ্রামের ভেতরে একটা বাড়ির ওয়াশরুমের সাইডে শাহিন বসে আছে, আর ওর সাথে ওই নূপুর পরা মেয়েটা। নূপুর পরা মেয়েটার মুখ যেন কালির চেয়েও কালো, আর পা নেই। সেই মেয়েটা তার পাশে বসে আছে। শাহাদাত ভাইয়া এটা দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, আর শাহিন আমার দিকে তাকিয়ে আছে আর হাসছে। ওর চোখ দিয়ে যেন আগুন ঝরছে, মুখ দিয়ে লালা পড়ছে। আমি নিজের অজান্তেই জোরে জোরে সুরা পড়ছি। আমি যেন পা তুলতে পারছি না, মনে হচ্ছে এরা আমার ভাই। আমার চোখ দিয়ে পানি ঝরছে। আমার সুরার শব্দে পাশের বাসার সাহেরা আপু বলে উঠল, কে রে ওখানে? সাহের আপুর জামাই। আর সাহের আপু চলে আসতেই শাহিন মাটিতে পড়ে যায়, আর আমিও অজ্ঞান হয়ে যাই। তারপর আমার আর কিছুই মনে নেই। 3-4 ঘন্টা পরে আমার জ্ঞান ফেরে, আর দেখতে পাই আমার পাশে অনেক মানুষ। সাহের আপুর বাড়িতেই আমি শুয়ে আছি। আমি বলি, শাহিন আর শাহাদাত ভাই কোথায়? তখন কেউ একজন বলে ওঠে, শাহিন আর শাহাদাত ভাই নাকি তাদের জ্ঞান এখনো ফেরেনি। ওদেরকে বাজারে একটা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এরপর ওরাও সুস্থ হয়ে ওঠে। কিন্তু সেই সময়ের কথাগুলো এখনো মনে পড়লে শিউরে উঠি। আমাদের গা বন্ধ করে দেয়, বাড়ি বন্ধ করে দেয়, আর কখনো ভুলেও রাতে বের হই না ক্যারাম খেলতে। কবিরাজ বলে ওইটা একটা কালি ছিল, আর ওর শক্তি অনেক, ও অনেক শক্তিশালী। সরকারের মামার বাচ্চাকে সেই মেরে ফেলেছে। অনেক কষ্ট করে লিখছি রাসেল ভাই। আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি দয়া করে আপনার মুখে শুনতে চাই। আমি আপনার নিয়মিত একজন শ্রোতা ও ভক্ত। আমার কাছে এর চেয়েও ভয়ানক ঘটনা আছে, কিন্তু আগে প্লিজ আপনার কণ্ঠে ঘটনা শুনতে চাই। ভালো থেকেন, আল্লাহ হাফেজ। ছোটবেলা থেকেই বলতে গেলে আমি মাছ ধরা নিয়ে বেশি আগ্রহী ছিলাম। মা বাবার মানা করা সত্ত্বেও বর্ষার সিজনে প্রতিনিয়ত মাছ ধরতে যেতাম মা বাবাকে না জানিয়ে। বলতে গেলে আমার মাছ ধরাটা ছিল এক ধরনের নেশা। এই মাছ ধরা নিয়ে আমার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে যায়। তবুও কোনো কিছুর পরোয়া না করে মাছ ধরতে যেতাম। ঠিক এমনই এক রাতে হঠাৎ 2018 সালের বর্ষার মৌসুমে রাতের বেলায় আমরা 7 জন একত্রে মাছ ধরতে যাওয়ার জন্য যে যার বাসা থেকে বেরিয়ে পড়ি। আগে থেকেই সবাইকে বলা যে যার মতো করে গন্তব্যস্থানে একত্র হয়ে বিলে মাছ ধরতে যাব। আমি সহ আমরা 6 জন আগে এসে সেই গন্তব্যস্থানে বসে আড্ডা দিচ্ছিলাম, আর সাকিবের জন্য অপেক্ষা করছিলাম। সাকিব আসা অবধি বলা বলি করতে থাকি কোথায় বেশি মাছ পাওয়া যায়। এছাড়াও আরো বলতে থাকি ভূত জিন এগুলো কোন জায়গায় বেশি সমস্যা করে। আরো বলতে থাকি নিজেদের কার কার সাথে কিরকম ভয়ের ঘটনা ঘটেছে। এসব কথোপকথনের সময় আমার ভাবির বড় ভাই বলে ওঠে, আমার ও আমার চাচার সাথে খুব ভয়ের ঘটনা ঘটেছে, এবং এই ঘটনাটি আমাদের প্রতিবেশী সবাই জানে। এমতো অবস্থায় সেই ভাইকে বললাম ঘটনাটি শেয়ার করার জন্য। বড় ভাই আমাকে বলল, আজ না আরেকদিন বলবো সময় করে। এই কথাটি বলে কারণ বড় ভাই বলে সাকিব আসার সময় হয়ে গেছে, সাকিব আসলে তো সম্পূর্ণ ঘটনা শুনতে পাবে না। তখন বড় ভাইকে বললাম, সমস্যা নেই, দরকার পড়লে সাকিব এসেও শুনবে আপনার ঘটনা। তাছাড়া এখন তো রাত 10টা বাজে, 12টার দিকে না হয় যাব। এই কথা বলার পর আমার সাথে সবাই সায় দিয়ে বড় ভাইয়ের ঘটনা শুনবে বলে জানানো হয়। আসলে ঘটনাটি শোনার জন্য একটু বেশি আগ্রহ দেখেছিলাম আমি, কারণ ভূত জিনের প্রতি আগ্রহ আমার অনেক বেশি। ভাই বলতে শুরু করেন, আজ থেকে প্রায় 16 বছর আগের কথা, অর্থাৎ 2001 সালের দিকে এমন এক বর্ষার রাতে আমি আর চাচা মাছ ধরতে বিলে যাই। এই বিলটির নামকরণ করা হয় ভয়ানক বিল নামে। যাই হোক, আমরা তখন মাত্র 10 কিংবা 11 বছর বয়সের। আসলে এই বয়সে রাতে মাছ কখনো ধরতে যেতাম না, তার কারণ ভূত জিন দেখে আমি খুব ভয় পাই। এমন এক বর্ষার সময় একদিন খুব ভারী বৃষ্টি হচ্ছিল, অর্থাৎ সারাদিন বৃষ্টি। অনেক বৃষ্টি হয়ে বিলের সব জমি তলিয়ে যায়। এভাবে সারাদিন বৃষ্টি হবার পরে সন্ধ্যায় আনুমানিক মাঝরাত পর্যন্ত বৃষ্টি পড়তে থাকে। এশার নামাজের আগে আমার চাচা আমাকে বলে, ভাতিজা আজকে ওই বিলে মাছ ধরতে যাব, তুমি আর আমি মিলে। আজ অনেক বৃষ্টি হয়েছে সারাদিন, বৃষ্টির পানি হওয়াতে প্রচুর শিং, কই, মাগুর, ট্যাংরা পাওয়া যাবে। এই কথা শুনে আমি চাচাকে বললাম, মানে চাচা আমি তো ভয় পাই, আমি যাব না।
আপনি একা যান। আমার চাচা বলে, আমি আছি না, কিছু হবে না। এই কথা শোনার পর আমি রাজি হয়ে যাই। তার কারণ আমি মিথ্যে বলছি না এবং আমার চাচার সুনামও করছি না। আসলে আমার চাচা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তাছাড়া পবিত্র আল কোরআনের 30 পারার হাফেজ। এছাড়াও বলা যায় আমার চাচা ছোটখাটো একটা কবিরাজ, যার জন্য আমি চাচার সাথে মাছ ধরতে যাওয়ার জন্য রাজি হয়ে যাই। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে গন্তব্যস্থানে অর্থাৎ সেই বিলে যাওয়ার জন্য রওনা দেই। বিলে যাওয়ার সময় পাশে বাঁশঝাড় পুরনো কবরস্থান সামনে পড়ে। তো এসব থাকার পরেও কোনো সমস্যা ছাড়াই আমরা বিলে পৌঁছাই। বিলের পাড়ে অর্থাৎ রাস্তার সাথে অনেক পুরনো আম এবং সেরা গাছ, আর বিলের ঠিক মাঝ বরাবর একটা উঁচু জায়গায় কিছু কলা এবং একটু পুরাতন শিমুল গাছ। এই শিমুল গাছ গ্রামের অনেক মানুষ কেটে ফেলার জন্য অনেকবার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তার কারণ মানুষের থেকে শোনা অনেক বছর আগে অর্থাৎ আনুমানিক 1988 সালের দিকে এই গাছটা ভয়ানক গাছ হিসেবে পরিচিত ছিল এবং সেই থেকে এই বিলটিও ভয়ানক বিল বলে পরিচিত। 1988 সালে নাকি আমাদের মতোই একটা মানুষ বর্ষার রাতে মাছ ধরতে বের হয় এই বিলে। তখন সেই রাতে গুড়ি গুড়ি বৃষ্টি আর মেঘ গর্জন করছিল। এমন অবস্থায় সেই মানুষটি বিজলির ঝলকানিতে সেখানেই মারা যায়। আর মৃত্যুর পর থেকেই নাকি এখানে অনেক মানুষ মাছ ধরতে এসে নানা ধরনের ভয়ের সম্মুখীন হয়। এই গাছটিও কেটে ফেলার চেষ্টা করা হয় এবং কেটে ফেলতে গেলেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এবং একটা সময় মানুষ অনেকবার যখন চেষ্টা করে পারে না, এরকম বেশ কিছু দূর যাবার পর দবির মিয়া সিদ্ধান্ত নেয় যে সে নিজেই গাছটি কেটে ফেলবে। আসলে বলতে গেলে দবির মিয়া ছোটবেলা থেকেই নাকি ভূত জিন এসবের প্রতি বিশ্বাস করতেন না। তাছাড়া শুনেছি দবির মিয়া নাকি অনেক সাহসী ছিলেন, যার জন্য নাকি তিনি নিজেই গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেন। গাছ কাটার দিন তার সাথে কিছু লোকজনও ছিল। দবির মিয়া বড় একটা কুড়ালের সাহায্যে গাছের গোড়ায় কোপ দিতেই তখনই সেখানে অজ্ঞান হয়ে যান। উপস্থিত মানুষগুলো দেখতে পায় কুড়াল দিয়ে আঘাত করা স্থান যেখানে, সেখান দিয়ে তাজা রক্ত বের হচ্ছে। এই দৃশ্য দেখে সবাই দৌড়ে পালিয়ে আসে। দবির মিয়াকে বাসায় নিয়ে আসার পর তার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পর সবাই দবির মিয়াকে জিজ্ঞেস করে, কি ব্যাপার দবির মিয়া, তুমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলে কেন? আসলে কি হয়েছিল, তুমি কি দেখতে পেয়েছো? তখন সে বলে যে আমি গাছের মাঝে দেখতে পাই দুটি মানুষের মতো চোখ, চোখগুলো ছিল সম্পূর্ণ লাল বর্ণের। এবং তখন সবাই বলে যে তুমি যখন অজ্ঞান হয়ে যাও তখন গাছে আঘাত করা জায়গা থেকে রক্ত বের হচ্ছিল। তখন আমরা এই দৃশ্যটা দেখে সবাই ভয় পাই এবং দ্রুত সেখান থেকে পালিয়ে আসি। এরপর সবাই তাকে পরামর্শ দেয় যে যত শক্তিশালী এবং সাহসী সে হোক না কেন সে যেন কবিরাজের কাছে যায় এবং সাহায্য নেয়। এই বলে সবাই যে যার মতো করে বাসায় চলে যায়, তাদের কথায় কোনো পাত্তা না দিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে উড়িয়ে দেয়। এই ঘটনা ঘটার একদিন পর নাকি অনেক অদ্ভুত বিষয় লক্ষ্য করে দবির মিয়ার পরিবার। এই 3 দিন পর নাকি দবির মিয়া অসুস্থ থাকা অবস্থায় রাতের খাবার খেয়ে তার স্ত্রীর সাথে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে দবির মিয়া স্ত্রীর বাথরুমে যাওয়ার জন্য ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর তার স্ত্রী খেয়াল করে দবির মিয়া তার পাশে নেই। অবাক করা বিষয় হলো দবির মিয়া যে ঘর থেকে বের হবে তার কোনো সম্ভাবনাও নেই। তার কারণ ঘরের দরজাটি ছিল ভেতর থেকে লাগানো। যদি সে বাইরে যায় তাহলে ঘরের দরজা অবশ্যই খোলা থাকবে। দবির মিয়ার স্ত্রী চিৎকার দেয়। চিৎকার শুনে পাশের ঘরে থাকা দবির মিয়ার মা, বাবা, সন্তান তাদের রুমে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। এরপর দবির মিয়ার স্ত্রী বলে রাতে আমার বাথরুম যাওয়ার প্রয়োজন হয় এবং পুরো ঘটনাটা সে বলে। তখন দবির মিয়ার মা বলে হয়তো দবির মিয়া বাথরুমে গেছে। তখন দবির মিয়ার স্ত্রী বলে না মা, আপনার ছেলে বাথরুমে কেমন করে যাবে, ঘর তো ভেতর থেকে লাগানো। এরপর গ্রামের কিছু মানুষ দবির মিয়াকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পরেও কোথাও না পেয়ে সবাই ভয়ানক বিলে খুঁজতে যায়। একবার ওখানে গিয়ে ভাবে যে খুঁজেই আসি এবং রাতের বেলা খোঁজাটা ঠিক হবে না বলে যখন আজান দেবে সকালে সেখানে যাবে বলে সবাই সিদ্ধান্ত নেয়। সকালবেলা সেখানে যাওয়ার পর উপস্থিত সবাই বড় ধরনের ধাক্কা খায়। সবাই দেখতে পায় দবির মিয়ার দেহতে তার মাথা নেই, অর্থাৎ মাথা কাটা লাশ সেখানে পড়ে রয়েছে। এই দৃশ্যটি উপস্থিত সবাই দেখে এবং দবির মিয়ার মাথা কাটা লাশ সেখান থেকে এনে কবর দেওয়া হয়। এই ঘটনাটি আমাদের গ্রাম সহ আশেপাশে গ্রামে ছড়িয়ে পড়ে। দবির মিয়ার মৃত্যুর বেশ কিছু বছর পর পাশের গ্রামের 2 জন লোক সেই বিলে বৃষ্টির রাতে বর্ষার মৌসুমে মাছ ধরতে বের হয় এবং পরের দিন সকালবেলায় তাদের লাশ পাওয়া যায় সেখানে। যাই হোক, 2001 সালের ঘটনায় ফিরে আসি, আমাদের সেই ভয়ঙ্কর বিলে মাছ ধরার ঘটনা। এবং আমরা সেখানে যাই এবং শিমুল গাছের নিচে বসে অনেক ক্লান্ত হয়ে, এরপর আমি চাচাকে বললাম আমি খুব ক্লান্ত হয়ে গেছি, একটু বসে পড়লাম, আপনি মাছ ধরেন। চাচার মতো চাচা মাছ ধরতে থাকে, আমি শিমুল গাছের নিচে বসে থাকি। হঠাৎ কিছুক্ষণ পর আমি খেয়াল করি শিমুল গাছের ওপর থেকে মানুষের মতো কালো ছায়া বেয়ে নেমে আসছে এবং নিচে নামতে নামতে দেখি প্রায় আমার কাছেই চলে এসেছে সেই ছায়াটি। এইটা দেখার পর তৎক্ষণাৎ এক লাফে দাঁড়িয়ে পড়ি এবং সাথে সাথে চিৎকার করে আমার চাচাকে ডাকি। চাচা ছুটে আসে এবং বলে যে কি হয়েছে, কি দেখেছিস। আমি চাচাকে সব খুলে বলি।
এরপর চাচা বলে, আমি নাকি ক্লান্ত হয়ে পড়েছি, এই জন্য ভুল কিছু দেখছি। আমি আসলেই ভুল দেখেছি, হতে পারে। আমি নিজের চোখে দেখলাম একটা কালো ছায়া ওপর থেকে নিচে চলে আসছে। আমি তো আর আমার নিজের চোখকে অবিশ্বাস করতে পারি না। এই কথা ভাবার পর চাচাকে বললাম, চাচা আমি সেখানে বসতে পারবো না, সেখানে বসতে আমার ভয় করছে। তখন চাচা আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, তোর বসতে হবে না, তুই মাছ ধর। আমি আবারও চাচাকে বললাম, আমি আর মাছ ধরতে পারবো না, চলেন বাসায় যাই। তখন চাচা আমাকে বলে, দাঁড়া আর কিছুক্ষণ মাছ ধরি, এখানে অনেক মাছ পাওয়া যাচ্ছে। এরপর চাচা বলে, তোর মাছ ধরতে হবে না, তুই আমার কাছে কাছে থাক। এভাবে কিছুক্ষণ মাছ ধরার পর এক জায়গায় দাঁড়িয়ে থাকি, চাচাকে ডাকাডাকি করতে থাকি। উত্তর না পেয়ে আমার হাত দিয়ে ধাক্কা দেই। চাচা আমাকে বলে, ভাতিজা যত দ্রুত সম্ভব এখান থেকে চল, আর তুই যা পারিস সূরা জোরে জোরে পড়তে থাক। তখন চাচাকে বললাম, কেন কি হয়েছে? তখন চাচা বলে, পরে বলছি, আগে এখান থেকে তাড়াতাড়ি চল। এরপর উচ্চ স্বরে সূরা ইয়াসিন পড়তে থাকে চাচা। তুই আয়াতুল কুরসি উচ্চ স্বরে বলতে থাক এবং দ্রুত এখান থেকে চলে যায়। সেখান থেকে আসার সময় খুবই শীতল কিছু একটা আমার শরীর অনুভব করি। আসলে এতই শীতল ছিল, মনে হচ্ছে কে যেন আমার শরীরে বরফ ধরেছে। এরপর সেখান থেকে আমরা দ্রুত রাস্তায় চলে আসি। রাস্তায় আসার পর চাচাকে বললাম, কি ব্যাপার চাচা, আপনি এভাবে চলে আসলেন কেন, কি হয়েছে? চাচা বলে, এখন কিছু বলবো না, আগে বাসায় যাই, তারপর সব বলছি। এরপর বাসায় আসার পর চাচাকে আবার বললাম, কি হয়েছে, এমন ভাবে চলে আসলেন কেন? তখন চাচা বলে, তুই যখন বললি তুই একটা কালো ছায়া দেখতে পেয়েছিস, তখন তোর কথা আমি বিশ্বাস করিনি, ভেবেছি তুই ভুল দেখেছিস। তখন চাচাকে উচ্চ কণ্ঠে বললাম, আরে চাচা বলেন তো কি হয়েছে? চাচা বলে, মাছ ধরতে ধরতে এক সময় দেখতে পাই আমার সামনে মানুষও না আবার পশুও না, এইরকম কিছু একটা। আসলে তার আকৃতিটা ছিল 4 পা বিশিষ্ট একটা প্রাণীর মতো, তার মাথাটা ছিল মানুষের মতো, সেই আকৃতির মুখটা ছিল আগুনে ঝলসে যাওয়ার মতো, আর তার চোখ দুটি ছিল লাল টকটকে। এই দৃশ্য দেখার পর আমি কি করব বুঝতে পারিনি। এরপর তোর ধাক্কায় হুঁশ ফেরে আর সেই স্থান থেকে যত দ্রুত সম্ভব চলে আসি। এরপর চাচা আমাকে বলে, এক গ্লাস পানি নিয়ে আয়। গ্লাসটাকে পানিতে দোয়া পরে ফু দিয়ে তিনি বলেন, এই পানি পান কর, পানি পান করার সাথে সাথে তুই ঘুমিয়ে পড়। পানি পান করার পর আমার মতো আমি ঘরে চলে আসি এবং চাচার মতো চাচা ঘরে চলে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সারা শরীরে প্রচন্ড জ্বর এবং প্রচন্ড ব্যথা। এদিকে চাচার থেকে পানি পড়া নিয়ে পানি পান করতে থাকি এবং আমার চাচা সূরা পড়ে আমার সারা শরীরে ফু দিতে থাকে। টানা 2 দিন, কিন্তু দেখা যেত আমার শরীর ব্যথা জ্বর কোনোটাই কমছে না। 2 দিন পর চাচা বলে, তোকে একটা ভালো হুজুরের কাছে নিয়ে যেতে হবে। এর 5 দিন পর হুজুরের শরণাপন্ন হই। হুজুরের কাছে থেকে চিকিৎসা গ্রহণ করার 7 দিনের মাথায় আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাই। এরপর থেকে আমার সাথে আরো কিছু অদ্ভুত এবং ভয়ানক ঘটনা ঘটতে থাকে। যাই হোক, এরপরে আপনার সাথে আরো অনেক বেশি ঘটনা ঘটতে থাকে, কিন্তু আমি এই ঘটনার বাকি অংশ আর পড়ছি না, কারণ এই ঘটনার মধ্যে আমি আগেও আপনাকে বলেছি প্রচুর রিপিটেশন আছে, বাট একটা ঘটনা আমি কভার করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই ঘটনাটা পাঠানোর জন্য, এবং আশা করছি যে এই ঘটনাটা লিসেনারদের ভালো লাগবে। তবে পরবর্তীতে আপনি যখন লিখবেন তখন একই লাইন বারবার লিখবেন না, এটা মানে যারা শোনেন তাদের জন্য খুবই মানে কষ্টের কারণ হয় আর কি। একটু পড়ে নেবেন আগে, আর ঘটনা যত সম্ভব সংক্ষিপ্তভাবে লিখবেন। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ঘটনাটি পাঠানোর জন্য। আপনার বাকি ঘটনাগুলোর এটা 2009 সালের জুন অথবা জুলাই মাস, রাত 9টা। অন্য যে কোনো একটা সাধারণ রাতের মতো সেদিন রাতে ঘুমোতে যাচ্ছিলেন তিনি। আপনারা হয়তো জানেন, গ্রামে 9টা মানে অনেক রাত। শুয়ে পড়ার পর কিছুটা ঘুম এসে যায় চোখে, কিন্তু হঠাৎই দরজায় কে যেন নক করলো, বেশ জোরে ধাক্কা দিল। তিনি ভাবলেন, এত রাতে কে? দরজা খুলে দেখলেন তারই পরিচিত একজন লোক দাঁড়িয়ে আছে। ঠান্ডা গলায় সেই লোকটি বলল যে গ্রামে কেউ একজন মারা গিয়েছেন, আজ রাতেই সেই মৃত ব্যক্তির দাফনের কাজ করতে হবে। কিছুটা বিরক্ত হয়ে তিনি রওনা দিলেন সেই লোকটির সাথে। ঘটনাস্থলে পৌঁছে দেখলেন লাশটার অবস্থা খুবই বিভৎস বললেও কম হবে। চেহারাটা শুধু কোনো রকমে বোঝা যাচ্ছিল, জানা যায় ট্রাক চাপা পড়ে মারা গেছে। সাধারণত কোনো বাড়িতে কেউ মারা গেলে পরিবারের লোকজন বেশ কান্নাকাটি করে, তাছাড়া অনেক মানুষ এসে ভিড় করেন, কিন্তু সেখানে তেমনটা দেখা গেল না। প্রথমে খটকা লাগলেও ব্যাপারটা খুব একটা আমলে নিলেন না তিনি ভাবলেন অনেক রাত হয়েছে বলে হয়তো লাশ আগে থেকেই গোসল করানো ছিল এবং খাটিয়াটাও তৈরি ছিল। সুতরাং তিনি ঘটনাস্থলে গেলে লাশ কাঁধে তোলা হয়। খাটের সামনের অংশটা তিনি ধরেন। স্থানীয় কবরস্থানের নাম গোয়ালখালী কবরস্থান। সেখানে যেতে হলে ধান ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যেতে হয়।
যে সময়টার কথা বলছি তখন বৃষ্টির সময়। ক্ষেতগুলো পানিতে ভরা ছিল, কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি। সেদিকে দিনের বেলাতে লাশ নিয়ে যাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার, রাতে ব্যাপারটা আরো কঠিন হয়ে পড়ে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, হ্যারিকেনের আলোতে কিছু দেখা যাচ্ছিল না। লাশ নিয়ে ওনাদের বেশ কষ্টই হচ্ছিল। লাশ বহনের ধর্মীয় নিয়মকানুন ছাড়াও এমনিতেও কেউ তেমন একটা কথাবার্তা বলেন না, কিন্তু আশেপাশের মানুষের নীরবতা তার কাছে মোটেও স্বাভাবিক লাগছিল না। জড়তা কাটানোর জন্য তিনি তার আশেপাশে যারা ছিলেন তাদের কাছে অনেক কথা জিজ্ঞেস করতে লাগলেন, কিন্তু আশেপাশের কেউ তেমন একটা তার কথার উত্তর দিল না। তাছাড়া সেখানে লোক ছিল মাত্র 4 থেকে 5 জন। উপায় না দেখে তিনি কথা না বলে হাঁটতে লাগলেন। এত কম লোকের উপস্থিতিটাও তার কাছে কিছুটা অস্বাভাবিক লাগলো। কবরস্থানে যখন পৌঁছালেন তখন আনুমানিক রাত 12টা। যথারীতি কবরের সামনে গিয়ে লাশটাকে নামানো হলো। নামানোর সাথে সাথেই ওনার সাথের লোকজনগুলো কোথায় যেন গায়েব হয়ে গেল। আশেপাশে খোঁজা শুরু করলেন তিনি। কবরস্থানটি মোটামুটি বড়ই ছিল, এতটা কম সময়ে কোনো মানুষের পক্ষে অতিক্রম করা একদম অসম্ভব। এবার তিনি বেশ ভয় পেতে শুরু করলেন। লাশটা লাশের জায়গাতেই আছে, কিন্তু আশেপাশে কেউ নেই। ব্যাপারটা কল্পনা করলেও কেমন লাগে। প্রায় মাঝরাতের মতো একটা সময় একা একজন লাশের সাথে দাঁড়িয়ে আছেন তিনি, তাও কবরস্থানে। কিছু সময় আগে তার সাথে যে লোকগুলো ছিল তার যেন হাওয়ায় মিলিয়ে গেছে, কিন্তু তিনি তখনও আন্দাজ করে উঠতে পারেননি যে তার সাথে আরও কি কি ঘটনা ঘটতে চলেছে। কিছুটা অসাবধানতায় তার চোখ পড়ল লাশটার মুখের দিকে। তিনি যা দেখলেন তা হয়তো তার জীবনেও তিনি আর দেখতে চাইবেন না। তিনি দেখলেন লাশের চোখগুলো কেউ যেন উপড়ে ফেলেছে, আর সেই অবস্থায় লাশটা নিঃশব্দে রক্তহীন করা একটা হাসি যেন তার মুখে লেগে আছে। তার মনে হলো লাশটা একটু একটু নড়ছে। এক পর্যায়ে লাশটা আস্তে আস্তে নড়াচড়া শুরু করলো। এই দৃশ্য তিনি সহ্য করতে পারলেন না, তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। পরদিন সকালে স্থানীয় কিছু জেলে যারা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন তারা তাকে সেন্সলেস অবস্থায় পান এবং বাড়িতে পৌঁছে দেন। ঘটনাটি এখানে শেষ হলে পারত, কিন্তু কে জানত এটিই ছিল মাত্র শুরু। এই ঘটনার পরের দিন তার প্রচণ্ড জ্বর আসে। তিনি প্রায়ই ঘুমে আজব আজব স্বপ্ন দেখতে পান। মাঝরাতে ঘুম ভেঙে গেলে তিনি দেখেন সেদিনের সেই লাশটি তার ঘরে পায়চারি করছে। একদিন রাতে তার ঘুম ভেঙে গেলে তিনি দেখেন লাশটা তার পাশে শুয়ে আছে এবং বীভৎস ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকিয়ে হাসছে। এরকম হওয়ার পরে তিনি একা ঘুমানো ছেড়ে দিলেন, কিন্তু সমস্যা তাতে কমল না। অবাক করা বিষয় হলো সেই লাশটিকে তিনি একাই দেখতে পেতেন। এরপর সমস্যা আরো বাড়তে লাগলো। তিনি শুধু মাঝরাতে নয়, প্রায় বিভিন্ন সময়ে লাশটি দেখতে পেতেন। লাশটা বীভৎস ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকিয়ে হাসত আর তাকে ডাকত। এবার তার পরিবার তাকে নিয়ে এক হুজুরের কাছে গেলেন। হুজুর বললেন ওর উপরে খারাপ একটা শক্তির নজর পড়েছে, আর সেই খারাপ শক্তিটি অনেক বেশি শক্তিশালী হওয়ায় তিনি তার সমস্যা সারাতে পারবেন না। কিন্তু তিনি অন্য একজন হুজুরের ঠিকানা দিলেন। সেই হুজুর অবশেষে অনেক তদবির করে তাকে সুস্থ করেন। আলহামদুলিল্লাহ, এখন তিনি ভালো আছেন। ঘটনা সিলেক্টেড হলে জানাবেন। জি, আপনার ঘটনা সিলেক্টেড হয়েছে, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, এবং আমি পড়ার সময় বারবার ভাবছিলাম যে ঘটনার শেষটা হয়তো একটু অন্যভাবে হবে। আপনি হয়তো এরকম একটা ঘটনা যখন ঘটেছে তখন নিশ্চয়ই সেই মুয়াজ্জিন সাহেব খোঁজ নেবেন যারা তাকে ডাকতে গিয়েছিলেন সেই বাসায় গিয়ে, যে কারা ছিলেন তারা এবং কেন তাকে ডেকে নিয়ে গেলেন এবং এই লাশটির পরিচয় কি। সেটা মনে হয় হুজুরের কাছে যাওয়া বা যে কোনো ধরনের সাহায্য নেওয়ার আগে সেটা খতিয়ে দেখাটা উচিত ছিল। তাহলে আমার মনে হয় এটি একটি পরিপূর্ণ ঘটনা হতো। এই অংশটি বাদ দিয়ে এই ঘটনাটি অনেকটাই অসামঞ্জস্যপূর্ণ বলে আমার কাছে মনে হয়। যাই হোক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো আবার আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট